বন্ধুরা, টবে জারবেরা গাছ প্রতিস্থাপন করেছো অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেই গাছের কি কোনো রকম কোনো বৃদ্ধি হচ্ছে না? অথবা বৃদ্ধি খুব ভালো হচ্ছে কিন্তু সেই গাছে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না। আবার কিছু কিছু গাছে ফুল ফুটলেও সেই ফুলের সাইজ এবং কালার অন্যরকম হচ্ছে। ফুল যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় হচ্ছে না, সাইজে ছোট হয়ে থাকছে। যখনই গাছে কুঁড়ি আসছে তখনই দেখা যাচ্ছে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। বাগানে যদি জারবেরা গাছ থাকে তাহলে এই রকম নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমি দু রকম পদ্ধতিতে খাবার দেওয়া দেখাবো, একটা ঘরোয়া পদ্ধতি এবং আর একটা রাসায়নিক পদ্ধতি। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই এই গাছে প্রয়োগ করবে এবং কি কি পরিচর্যা করতে হবে সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই আসি টিপস নাম্বার 1। যদি পুরনো জারবেরা গাছ একসাথে একটা টবের মধ্যে অনেকগুলো গাছ থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেই গাছ ছাড়িয়ে বসাতে হবে। এক জায়গায় যদি অনেক গাছ থেকে থাকে তাহলে কিন্তু সেই গাছে ফুল আসতে চায় না। অথবা যদি নতুন চারা প্রতিস্থাপন করতে চাও তাহলে এই সময় নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে চারা পাওয়া যায়, তোমরা সংগ্রহ করতে পারো এবং প্রতিস্থাপন করতে পারো। আমার চ্যানেলে এই জারবেরা গাছের প্রতিস্থাপনের ভিডিও রয়েছে, তোমরা দেখে অবশ্যই প্রতিস্থাপন করতে পারো। এই জারবেরা গাছের মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে হতে হবে এবং ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে, অর্থাৎ জল দিলেই যেন জলটা বেরিয়ে যায়, একদিনের মধ্যেই যেন জলটা শুকিয়ে যায়, এই রকম মাটি তৈরি করতে হবে জারবেরা গাছের জন্য। এরপর আসি 2 নম্বর টিপস। 2 নম্বর টিপস হলো, জারবেরা গাছকে কিন্তু সব সময় সারাদিন সূর্যালোকের মধ্যে রাখতে হবে, বিশেষ করে শীতের সময়। গ্রীষ্মকালে এই গাছকে ছায়া জায়গায় রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু শীতের সময় এই গাছকে সারাদিন রোদে রাখতে হবে। গাছ সারাদিন রোদে থাকলে তবেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালো হয় এবং তবেই গাছ ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে। এরপর আসি 3 নম্বর পয়েন্টের কথায়। বন্ধুরা, এই ডিসেম্বর মাসে আমাদের জারবেরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হয়, তাই এই সময় কিন্তু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের ইউজ করতে হবে, না হলে কিন্তু গাছের পাতা খারাপ হয়ে যাবে এবং পাতা খারাপ হতে হতে এই গাছের পাতা অনেকগুলোই আমাদেরকে কেটে দিতে হয়, ফলে কিন্তু গাছে কুঁড়ি আসতে চায় না। যেমন দেখো বন্ধুরা, তোমরা সামনেই একটা দুটো গাছ দেখতে পাচ্ছ, পাতা অনেকটাই কম, কারণ এই গাছে প্রচুর পরিমাণে পাতা পচার সমস্যা হয়েছিল। তারপর আমি এই গাছে ফাঙ্গিসাইডের প্রয়োগ করলাম এবং পেস্টিসাইডের প্রয়োগ করলাম, ফলে এখন দেখো গাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে। এরপর আসি 4র্থ পয়েন্টের কথায়। 4র্থ পয়েন্ট হলো, এই যে জারবেরা গাছের মাটি, এই মাটি যদি বারে বারে না আমরা খুশে দিই, যদি শক্ত হয়ে জমাট বেঁধে যায় তাহলে কিন্তু রুটে বাতাস চলাচল করতে পারবে না, ফলে গাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারবে না। তাই মাসে অন্তত 2 বার করে হলেও এই জারবেরা গাছের মাটি কিন্তু আমাদেরকে খুশে দিতে হবে। যে কোনো নিড়ানির সাহায্যে এই আশেপাশে একটু দূর থেকে কিন্তু টবের কিনারা বরাবর হালকা করে খুশে দিতে হবে। এইভাবে খুশে দিলে আরও একটা যেটা ভালো হয় সেটা হলো, রুটে ফাঙ্গাস অ্যাটাক করে না। জারবেরা গাছের রুটে যদি একবার ফাঙ্গাস অ্যাটাক করে বন্ধুরা, তাহলে কিন্তু এই গাছে আর এই সিজনে ফুল পাওয়া যাবে না। এবার আসি 5 নম্বর পয়েন্টের কথায়, জল। এই গাছে জল কতটা পরিমাণ দিতে হবে। দেখো, টবের মাটিতে যদি তুমি ধরো গতকাল জল দিয়েছো, আজ আর জল দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে চেক করে দেখবে, যদি টবের মাটি ময়েশ্চার থাকে, টবের মাটি ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবে যে টবের মাটি একদম শুকিয়ে গেছে, পাতা নেতিয়ে যাচ্ছে, তখনই কিন্তু গাছে জল প্রয়োগ করবে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, ফার্টিলাইজার। এই গাছে প্রথমে বলবো ঘরোয়া উপায়ে কি কি ফার্টিলাইজার আমরা প্রয়োগ করব। প্রথমেই দেখো বন্ধুরা, এই যে চামচটা নিয়েছি, এই চামচের সাহায্যে কিন্তু আমি সমস্ত খাবার মেপে নিয়েছি। প্রথমেই দেখো বন্ধুরা, যে খাবারটা আমি দেখাচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো, এখানে রয়েছে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিম খোল, এবং এটা যেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা, এটা হলো ইউজ করা চা পাতা, ফেলে না দিয়ে তোমরা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো। এখানে 2 চামচ চা পাতা রয়েছে এবং রয়েছে 50 গ্রাম 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে তোমরা এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো।
বন্ধুরা, এখানে যে যে খাবার আমি নিয়েছি এগুলো কিন্তু জারবেরা গাছের জন্য খুবই আদর্শ খাবার। দেখো, এখানে আমি নিয়েছি কলার খোসার গুঁড়ো। কলার খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই সময় কিন্তু যেহেতু কুঁড়ি আসার সময় হয়ে এসেছে, এই সময় কিন্তু পটাশিয়ামের মাত্রা আমাদেরকে বাড়াতে হবে। চা পাতা নিয়েছি। চা পাতা কিন্তু আমাদের জারবেরা গাছের মাটিতে খুব প্রয়োজন, কারণ জারবেরা গাছ গোলাপ গাছের মতো অ্যাসিডিক সয়েল ভালোবাসে। আর চা পাতা যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের মাটি কিন্তু অল টাইম অ্যাসিডিক হয়ে থাকবে। এবং এর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমাদের গাছের পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে সালফার, এবং সালফার গাছের রুটের বৃদ্ধিতে সাহায্য করে। এবং হাড়ের গুঁড়োতে আছে ক্যালসিয়াম। যে কোনো গাছে ফুল আনার জন্য যেমন পটাশিয়ামের প্রয়োজন আছে, তেমন কিন্তু ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে। এবং নিয়েছি নিমখোল। নিমখোল আমাদের টবের মাটিকে সবসময় ফাঙ্গাস মুক্ত রাখবে, টবের মাটিতে নিমাটোড হতে দেবে না, বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ হাত থেকে গাছকে বাঁচাবে। বন্ধুরা, সমস্ত খাবারটাই আমি টবের মাটিতে দিয়ে দিলাম। এটা কিন্তু 8 ইঞ্চি টবের মাটিতে বা 10 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করতে পারো তোমরা। যদি 6 ইঞ্চি টবের মাটিতে দিতে যাও তাহলে কিন্তু খাবারের মাত্রা একটু কমিয়ে নিতে হবে। খাবার দেওয়ার পর আমি পরিমাণ মতো জল প্রয়োগ করলাম। এবার দেখো বন্ধুরা, এবার আসি রাসায়নিক ট্রিটমেন্টের কথায়। তোমরা যদি এই সমস্ত ঘরোয়া ট্রিটমেন্ট না করতে চাও, তাহলে কিন্তু খুব সহজ উপায় তোমরা রাসায়নিক পদ্ধতিতে এই গাছের পরিচর্যা করতে পারো। আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে রয়েছে 8 থেকে 10 দানা ডিএপি। এটা একটা 8 ইঞ্চি টব। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 10 দানা কি 12 দানা নেবে, অর্থাৎ টবের সাইজ অনুযায়ী গুনে নিলেও হবে। তো দেখো, আমি এখানে টবের কিনারা বরাবর ডিএপির দানা দিয়ে দিলাম। এবার দেব গোবর সার। এখানেও রয়েছে 50 গ্রাম পরিমাণ গোবর সার। অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন রয়েছে যে খাবারে, সেই খাবার একটু কম দিতে হবে এখানে, তাই আমি 50 গ্রাম ব্যবহার করছি। এটা আগে হলে আমি কিন্তু 100 গ্রাম প্রয়োগ করতাম, কিন্তু যেহেতু এখন আমার টবের মাটিতে নাইট্রোজেনের মাত্রা কমাতে হবে, তাই আমি পরিমাণটা এখানে কম দিলাম। তো কারণ নাইট্রোজেনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু পাতা সবুজ হয়ে যাবে এবং পাতা প্রচুর পরিমাণে ঘন হয়ে যাবে, তাই কুঁড়ি আসতে চাইবে না। যে জৈব খাবারটা আমি দেখালাম সেটাও কিন্তু মাসে 2বার প্রয়োগ করতে হবে, অর্থাৎ 15 দিনে একবার। আর এই যে খাবারটা দেখাচ্ছি এটাও কিন্তু 15 দিনে একবার, অর্থাৎ মাসে 2বার প্রয়োগ করতে হবে, তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে রাসায়নিক বা জৈব যে খাবারই দাও না কেন, মাসে কিন্তু একবার চা পাতার ব্যবহার অবশ্যই করবে। যদি ব্যবহার করা চা পাতা প্রয়োগ করো 2 চামচ করে, তাহলে কিন্তু মাসে 2বার প্রয়োগ করবে। আর যদি ফ্রেশ চা পাতা ব্যবহার করো তাহলে মাসে একবার প্রয়োগ করবে 1 চামচ। বন্ধুরা, ঘরোয়া বা রাসায়নিক খাবার যে খাবারই ব্যবহার করো না কেন, এগুলো ব্যবহার করার পরেও কিন্তু আমাদেরকে জারবেরা গাছে একটা ফলিয়ার স্প্রে করতে হবে। এটা কি দেখো বন্ধুরা, এটা হলো NPK 0050। এটা হলো 2 গ্রাম NPK 0050। এটা আমি কিন্তু এই স্প্রেয়ার বটলের মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 0050 2 গ্রাম। তো এই আইসক্রিমের চামচ মেপে নিলেই কিন্তু খুব সুবিধা হয়। তো দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে এই জারবেরা গাছের পাতায় স্প্রে করছি। এটা কিন্তু সকালবেলা করলে খুব ভালো হয়। তো প্রত্যেকটা গাছে, যে গাছে আমি রাসায়নিক খাবার ব্যবহার করেছি বা যে গাছে ঘরোয়া খাবার ব্যবহার করেছি, প্রত্যেকটা গাছেই কিন্তু এই স্প্রেটা কিন্তু করব। এটা অবশ্যই করতে হবে। তবে কিন্তু এই যে গাছের যে জারবেরা গাছের যে ফুলের স্টিক, এই স্টিকটা কিন্তু ভেঙে যাবে না বা ফুল ভালোভাবে আসবে। যেহেতু এটা পটাশ, তাই কিন্তু এই খাবারটা আমাদেরকে গাছে 15 দিনে একবার অবশ্যই প্রয়োগ করতে হবে, অর্থাৎ মাসে 2বার। যতবার আমরা গাছে খাবার প্রয়োগ করব মাটিতে, ততবার কিন্তু এই ফলিয়ার স্প্রেটা করব প্রত্যেকটা গাছে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সকালবেলা করতে হবে, বিকালের দিকে নয়। সকালের দিকেই খাবারটা প্রয়োগ করলে খুব ভালো হয়, সূর্য ওঠার ঠিক আগে। বন্ধুরা, এবার আসি পোকামাকড় বা ফাঙ্গাসের কথায়। এই সময় কিন্তু আমাদের গাছে যখনই কুঁড়ি আসার সময় হয়ে আসবে, তখনই কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে পেস্ট বা ফাঙ্গাসের অ্যাটাক হবে। তাই আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে কোনো একটা ফাঙ্গিসাইড, হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড গাছে কিন্তু অবশ্যই স্প্রে করবে। আর 15 দিন অন্তর অন্তর পেস্টিসাইড, যে কোনো পেস্টিসাইড, তবে সেটা জৈব হলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে কাকা তোমরা ইউজ করতে পারো বা সুপার সোনাটা ইউজ করতে পারো। গাছের গ্রোথ ভালো থাকবে এবং পোকামাকড় কম হবে। তো গাছ কিন্তু ভালো থাকবে, এবং গাছ ভালো থাকা মানেই গাছে কিন্তু ফুল আসবে। বন্ধুরা, এই সমস্ত কিছুর পাশাপাশি আমাদেরকে গাছে কিন্তু যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে, যে কোনো পিজিআর। তবে সেটা মিরাকুলান হলে খুব ভালো হয়। যদি মিরাকুলান নাও তাহলে 1 লিটার জলে
1 ml মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবে 15 দিনে একবার। তাহলে দেখবে গাছে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।